রিপিট সেন্টেন্সটা যেটা রাইট ফ্রম ডিকটেশন, এই পার্টগুলো যদি একটু বেশি ফোকাস করা যায় তাহলে একটা স্টুডেন্ট তার ভালো একটা পিটিতে স্কোর গেইন করতে পারবে তারা। আমরা যেটা প্ল্যান করছিলাম যে তোমার ওই যে টপিক গুলোতে মার্ক বেশি টার্গেট। এটা এটা নিয়ে আমাদের একটা আপনি এক্সেল শিটও প্রোভাইড করছিলেন, তো এটাতে আমাদের অনেক হেল্প হয়েছে অ্যাকচুয়ালি, যে কোন কোন টপিক গুলাতে বেশি ফোকাস করলে একটা স্টুডেন্ট মার্কটা সে গেইন করতে পারবে অনেক ইজিলি, ওভারঅল স্কোরটা তার ভালো হবে। তো আমরা সেইভাবে অ্যাকচুয়ালি ফলোটা করছি, যে আমরা স্পেশালি যেটা রিপিট সেন্টেন্স স্পিকিং এ যেটা অনেক বেশি মার্ক ক্যারি করে, তো এই জিনিসটাতে যদি আমরা অনেক বেশি ফোকাস করি, অনেক বেশি মানে লাইক এটা তো আসলে মানে সিক্স সেন্সও অনেক ডিপেন্ড করে, যে ইনস্ট্যান্ট শুনে সাথে সাথে বলা জিনিসটা ক্যাচে, একটা ব্রেইন ক্যাচিং, একটা ব্রেইন স্টর্মিং একটা জিনিস। তো মোটামুটি মিলায় সবকিছু, যে আসলে একটা ভালো একটা যদি কনফিডেন্স থাকে, কনফিডেন্স বিল্ড আপ করতে পারি আমরা, তাহলে পিটি তে বসা মানে এক্সাম দিয়ে বসে যাওয়ার জন্য ভালো হয়। একটা ভালো কতক্ষণ ছিল? আই থিংক অল টুগেদার 2 আওয়ার্স ছিল, রাইট? 2 ঘন্টা ছিল। হ্যাঁ, তো আইএলটিএস 2 ঘন্টা ছিল। কিছুটা কি বেশ বেশ ছোট, কারণ তুমি দেখো যে আইএলটিএস এর ক্লাস আবার স্পিকিং। আইএলটিএস আইএলটিএস স্পিকিংটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে ইজি, কারণ স্পিকিংটা না আমার কাছে ওরকম বেশি হ্যাসেল মনে হয় না, যে স্পিকিং এ নিয়ে অনেক কিছু অনেক প্র্যাকটিস করা লাগে, যেটা রাইট ফ্রম ডিকটেশন। তো এটার ক্ষেত্রেও সেম, যে ন্যাচারাল ওয়েতে বলবে পিয়ারসনের মেইন টেস্টে যে ক্লাস করতেছে, বছর হয়ে গেছে, স্টিল মানে সে একই জায়গাতেই আছে। দেখা যাচ্ছে এক কোচিং থেকে আরো কোচিং চেঞ্জ করতেছে, অথবা একই স্ট্র্যাটেজি বারবার ফলো করতেছে, একই এক্সামে বসতেছে, একই রেজাল্ট পাইতেছে। তো অন্য কিছু মানে সে তার ভুলগুলো আসলে আমার মেইন পারপোজ ছিল হচ্ছে তোমাদেরকে নিয়ে বসা আর তোমাদের কারকে উইকনেস এবং প্রবলেম গুলো আইডেন্টিফাই করা। কারণ স্ট্র্যাটেজি দিয়েই তো কোনো লাভ নাই আসলে। দেখা যাচ্ছে যে স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কারো ব্যাড হ্যাবিট চেঞ্জ হয় নাই, কেউ ভুল স্ট্র্যাটেজি আগের থেকে ফলো করে দিয়ে যাচ্ছে, দেওয়ার পরও সেটা আগেরটাই ফলো করে যাচ্ছে। আর একটা মেইন সমস্যা ছিল হচ্ছে তোমাদের ওই মক নিয়ে। তোমাদের মক দেওয়ার পরে সবচেয়ে স্ট্রেসফুল টাইম ছিল হচ্ছে মক দেওয়ার পর। অ্যাকচুয়ালি আমি বলবো যে মকটা নিয়ে এত মাতামাতি না করতে, কারণ মকের রেজাল্টটা আসলে মেইন না। পিয়ারসনের যে টেস্টটা হয়, মকের টেস্ট আর পিয়ারসনের টেস্ট রাত আর দিন পার্থক্য। আমার এক্সপিরিয়েন্সটা ছিল যে মক যখন দিছি, ফার্স্ট মকে পাই আমি হচ্ছে 49 পাই, তো খুবই ডিপ্রেসড হয়ে গেছি 49। তো পরে দেন সেকেন্ড মকে পাই হচ্ছে 52, দেন এক করে বাড়ে 53 থার্ড মকে, ফোর্থ মকে যে 54, এরপরে বাড়াইতেই পারি না। তো মকের অ্যাকচুয়ালি কি, মকের যারা মানে পিটি যারা এখন মানে এনরোল করবে কোর্সে, তারা যদি একটু প্রিলিমিনারি যেটা যদি বেসিক নলেজটা নেয়, তারা জিনিসটা বুঝবে। তারপর আমি বলি যে স্পিকিং এর ক্ষেত্রে যেগুলো রিপিট সেন্টেন্সটা, মকের ক্ষেত্রে কি হয়, যে মকের ক্ষেত্রে তুলনামূলক ফাস্ট থাকে অনেক, মানে 2x স্পিডে থাকবে। বাট পিয়ারসন টেস্টে যখন মেইন যে এক্সামটা হবে, সেখানে যে খুবই মানে ন্যাচারাল যে স্পিকিংটা থাকে, স্পিচটা থাকে, একদম ন্যাচারাল থাকে, যে ক্যাচ করার মতো। জাস্ট দুইটা সেন্টেন্স থাকবে যে একটু ট্রিকি থাকবে, ওটা জাস্ট ক্যাচ করতে একটু কষ্ট হবে, বাট মোটামুটি সবগুলো ওভারঅল থাকবে যে ইজিলি ক্যাচ করা যায়। আইএলটিএস তারপরে পিটি, এগুলো আসলে এমন কোনো মানে কোর্স বলবো না আমি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো আমার কাছে দিস ইজ আ টাইপ অফ স্পোর্টস, একটা পারফরমেন্স, রাইট? এইখানে এমন কোনো থিম নাই যে আপনি একটা জিনিস মুখস্থ করলেন, লিখে দিয়ে আসলেন, আপনি একটা চ্যাপ্টারে ম্যাথস করলেন। রাইট, আইএলটিএস বা পিটি দিয়ে কেউ ইংলিশে মাস্টার হয়ে যাবে না, আবার মাস্টার হয়ে যাবে না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে অল অ্যাবাউট টেকনিক, আর একটু ধৈর্য ধরতে হয়। অনেক আন্ডার কনফিডেন্ট, ঠিক আছে, মক দিতেছেন, হচ্ছে না, আবার হচ্ছেও, হইলে খুশি হইতেছেন, আবার না হইলে চেষ্টা করতেছি প্রাইভেট, এগুলা রিয়েল না, কিন্তু তখন স্টুডেন্ট বুঝতেও চায় না, শুনতেও চায় না, এবং তার আসলে ওই লেভেল থাকে না যে বুঝার মতো, যে না এক্স্যাক্টলি। সো এই জন্য আমি সাজেস্ট করবো যে মিনিমাম 1-1.5 মাসের একটা 1-1.5 মাস যাদের একটু উইক, বিশেষ করে যারা কম্পিউটারে কমফোর্টেবল না, বিকজ যারা একটা এসএ লিখতে 40 মিনিট লাগে দিতেছে কিবোর্ডে, যেখানে আমার একটা এসএ লিখতে 4-5 মিনিট বেশি লাগতেছে না, when I have the content ready in my head. সো এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, বিকজ বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে, যেমন রাইট ফ্রম ডিকটেশনের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি লিখতে হয়। যারা বুঝতেছে না যে আমি কি কি আইটেমের কথা বলতেছি, তারা জাস্ট একটু পিডি বেসিকটা জানা আসলেই তারা আমার কথাগুলো বুঝতে পারবে এবং রিলেট করতে পারবে। যে যে কোশ্চেনের মার্ক হাই,
সেগুলোকে টার্গেট করা, হ্যাঁ মেইনলি স্পিকিং টার্গেট করা, টার্গেট করা। আর যেগুলোতে টার্গেট করা। বেশি বদার করে যে এটা বুঝতেছি না, এটা কঠিন দেখা যাচ্ছে, যেমন এমসিকিউ, তারপর হচ্ছে তোমার প্যারাগ্রাফ সেট আপ করা, এই কোশ্চেন গুলোতে হ্যাঁ খুবই কম। সো কম সময়ের খুবই মধ্যে কম। আমার টার্গেট ছিল যে আমরা হাই মার্ক যেগুলোতে আছে ওগুলাকে টার্গেট করবো। তো আমরা মানে আমি চেষ্টা করেছি যে এইখানে এক্সামটাকে ভালো মতন বোঝার, ভালো মতন রিড করার, যে কিভাবে কাজটা করে। আইএলস এবং পিটি পুরো মাইন্ডসেটটাই আলাদা, ঠিক আছে? এবং আমার দেখা আনলাকিলি 90% পিটি স্টুডেন্ট আইএলস থেকে ঘুরে আসে, ঠিক আছে? আইএলস থেকে ঘুরে আসার পরে মানে আমার সাথে যারা ক্লাস করছে আপনিও জানেন, ইনক্লুডিং মি, ঠিক আছে? আইএলস থেকে ঘুরে আসে তাদের মাইন্ডসেট এরকম থাকে যে আমার সব করতে হবে, নাহলে আমি কিন্তু পারবো না। বাট পিটি ইজ নট লাইক দ্যাট। আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, ঠিক মতো প্ল্যান করতে পারলে শর্ট সময়ে বাড়ার রাস্তা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। বাট এটা রিকমেন্ডেড না। ইফ ইউ হ্যাভ টাইম, জাস্ট ডু ইট প্রপারলি। কারণ আমি রিস্ক এটা নেওয়ার কোনো মানে ঠিক নাই। মতো ঠিক, কারণ আমি যারা অস্ট্রেলিয়া যাবে যখন হ্যাঁ তারা পিআর অ্যাপ্লাই করবে তাদের 8 মানে হচ্ছে আছে 79 পিটিতে। সো এক্স্যাক্টলি। বাট এনিওয়ে, নট তার ফর পিটিতে দাম রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি, নট অনলি ফর রিকোয়ারমেন্ট, একটা জিনিস ভালো মতন করার একটা প্রবণতা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। লাইক দ্য পিপল শুড নট বি আ লাস্ট টাইমার এগেইন এন্ড এগেইন ইন দ্য লাইফ। সো ব্যাপারটা এরকম ছিল আর কি। এক্সামে আমার মনে হয় ইটস মোর আ পারফরমেন্স গেম। লাইক যে খেলাও পারে না সে এই টেকনিক গুলো ইউজ করে যা লাইক ওভারনাইট যেতে পারবে। বাট ওভারনাইট হিরো ওটা রিকমেন্ডেড না, আনলেস ইউ আর ইন আ টাইম ক্রাইসিস। এটাই আর কি।